আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো ডিয়ার ক্লাস 9, 10 এবং এসএসসি স্টুডেন্টসরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি সালফিক বেঞ্চের পক্ষ থেকে আবতেহা জওয়াদ তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আমাদের বল চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস। এর আগে আমরা বল চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস কিন্তু কমপ্লিট করেছি, যেখানে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং বেসিক দেখেছি। সেখানে আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র পর্যন্ত পড়াশোনা করেছি। আমরা আজকে তারপর থেকে কন্টিনিউ করব। আমাদের আজকের এই ক্লাসটাও হবে যে মূলত একটা থিওরি বেস ক্লাস, থিওরি এবং আমরা বেসিকগুলা, এই চ্যাপ্টারে যে বেসিকগুলো আছে সেগুলো কভার করব। এবং আজকের ক্লাসের মাধ্যমে আমরা আমাদের বলের যে থিওরি পার্টটা আছে ওটা কমপ্লিট করব। দেন এরপরে আমাদের বলের একটা থার্ড ক্লাস আসবে, যেখানে হচ্ছে যে আমরা বলের যাবতীয় যত ধরনের ম্যাথ আছে সেই ম্যাথগুলো দেখব। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমাদের বলের সেকেন্ড ক্লাস শুরু করা যাক। আচ্ছা, আমরা এই পর্যন্ত গত ক্লাসে যেটা দেখলাম, আমরা হচ্ছে যে আমাদের বল চ্যাপ্টারটা শুরুই করছি হচ্ছে নিউটনের সূত্র দিয়ে। আমরা জানি নিউটন গতির তিনটা সূত্র দিছিল। নিউটন গতির প্রথম সূত্র দিছিল, প্রথম সূত্রতে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা সর্বপ্রথম বল সম্পর্কে ধারণা পাই, যে অ্যাকচুয়ালি বল জিনিসটা কি, বল অ্যাকচুয়ালি কি কাজে লাগে, বল অ্যাকচুয়ালি গতির মধ্যে পরিবর্তন করলে কিভাবে কি পরিবর্তন করে সেই সম্পর্কে আমরা ধারণা পাই। এরপর সেকেন্ড লতে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বল মেজার করতে পারি, যে বল অ্যাকচুয়ালি গতির পরিবর্তন করে, বেগের পরিবর্তন করে, অর্থাৎ ত্বরণ সৃষ্টি করে। তো সেই ত্বরণটা কতটুকু হয় বা কি কি পরিমাণে আমাদের কত সময় ধরে কতটুকু বল প্রয়োগ করলে কতটুকু ত্বরণ হবে বা কতটুকু ভরবেগের পরিবর্তন হবে, এই জাতীয় ক্যালকুলেশনগুলো আমরা নিউটনের সেকেন্ড ল থেকে দেখছি। দেন নিউটন যে সর্বশেষ সূত্রটা দিয়েছিল গতির, সেটা হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র। আমরা আজকে এখান থেকে শুরু করব। আমরা যদি তৃতীয় সূত্রটা দেখি, আমাদেরকে নিউটন বলছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন ভাই কথা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে বলতে এখানে ক্রিয়া বলতে কি বোঝাচ্ছে? ক্রিয়া বা প্রতিক্রিয়া বলতে কি? হ্যাঁ, ক্রিয়াটাও কি, ক্রিয়াটা অ্যাকচুয়ালি একটা বল, এবং প্রতিক্রিয়াটা কি, প্রতিক্রিয়াও একটা বলই বোঝাচ্ছে। কিন্তু ভাইয়া এই বলের কারণে এই বলটা সৃষ্টি হচ্ছে দেখে এটা যদি ক্রিয়া হয় তাহলে এটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া নামে, এটাকে ডাকা হচ্ছে। তবে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, আমি যদি একটু জিনিসটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরা যাক আমাদের এটা আমরা বাস্তব ক্ষেত্রেও সবসময় আমরা এটা ফিল করি। ধরা যাক এখানে একটা বস্তু রাখা আছে, এখানে একটা বস্তু রাখা আছে, এমভরা একটা বস্তু, যেটাকে হচ্ছে ধরা যাক একজন একজন ব্যক্তি আছে যে হচ্ছে এভাবে ঠেলতেছে। এখন ধরা যাক ভাইয়া এই ব্যক্তিটা যদি এই বস্তুটাকে কত নিউটন বলে, যদি এদিকে 10 নিউটন বলে ঠেলে, অর্থাৎ F = 10 নিউটন প্রয়োগ করে, তাহলে আমাদের নিউটনের থার্ড ল বলতেছে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ এই যে ব্যক্তিটা 10 নিউটন বল এই বস্তুটাকে প্রয়োগ করলো, তাহলে এটা হচ্ছে যদি ক্রিয়া হয়, এটার প্রতিক্রিয়া স্বরূপ এই বস্তুটা এই ব্যক্তিটার উপর সেম 10 নিউটন মানেরই একটা বল প্রয়োগ করবে। কারণ কি, আমাদেরকে বলা হচ্ছে যে সমান ও বিপরীত। অর্থাৎ আমার এই যে দিকটা হবে বলের দিক, বলের দিকটা হবে বিপরীত, এই বলের দিকটা হবে, প্রতিক্রিয়া বলটা হবে কি এই বলের দিকের বিপরীত, কিন্তু মানে কিন্তু সমান হবে। এই দুইটা টার্ম আমাদেরকে এখানে বলা আছে। তার মানে ভাইয়া যদি ব্যক্তিটা বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করে, তাহলে বস্তুটাও ব্যক্তির উপর কত নিউটন বল প্রয়োগ করবে? ঠিক বিপরীত দিকে 10 নিউটন বল প্রয়োগ করবে। আচ্ছা, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। কিন্তু ভাই এখানে আমাদের একটা সবসময় একটা রং কনসেপ্ট কাজ করে। একটা রং কনসেপ্টটা কি, আমি যদি রং কনসেপ্টটা একটু দেখাই, আমাদের আমি একটু লিখি এখানে, যে অনেকের মধ্যে আমাদের যখনই আমরা নিউটনের থার্ড লটা পড়ি, আমাদের মধ্যে একটা রং কনসেপ্ট কাজ করে। যে ধরা যাক এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, বস্তুর উপর ধরা যাক 5 নিউটন বল এদিকে প্রয়োগ করা হলো। ধরা যাক আমি বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করলাম। এখন তাহলে কি হবে, বস্তুটা আমার উপর 5 নিউটন বল প্রয়োগ করবে, সেটা হবে যে কি বিপরীত দিকে। তাহলে এটা যদি বিপরীত দিকে এদিকে 5 নিউটন বল প্রয়োগ করে, এখন ভাইয়া অনেকে মনে করে যে একটা বস্তুর উপর আমার এদিক বরাবর 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, আবার এদিক বরাবর 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে তো ভাইয়া বস্তুটা অ্যাকচুয়ালি মুভ করার কথা না। কারণ ভাইয়া যদি এরকমই হয়, তাহলে কিন্তু F net আসতেছে আমার 0 নিউটন। কারণ 0 নিউটন যদি হয় তাহলে কিন্তু বস্তুটা কখনোই মুভ করবে না। এখন ভাই মনে হতে পারে যে তাহলে মনে হয় আমার এখানে বলটা কম দেওয়া হচ্ছে এই জন্য মুভ করতেছে না। দেন আমরা যদি এক কাজ করি, আমরা যদি এবার বলটা বাড়াই দিই, ধরা যাক এবার আমি কি করতেছি, এবার আমি এদিকে 10 নিউটন বল দিচ্ছি, 10 নিউটন বল দিচ্ছি, তাহলে এটারও প্রতিক্রিয়া বল হিসেবে আমি 10 নিউটন বল প্রযুক্ত হবে। তাহলে কি 10 নিউটন 10 নিউটন এগেইন তারা ক্যান্সেল আউট করে দিয়ে F net কিন্তু ভাই অলওয়েজ 0। তাহলে ভাই আমরা একটা বস্তুকে অ্যাকচুয়ালি মুভ করাই কিভাবে? একটা বস্তুকে মুভ করানো তাহলে কখনোই পসিবল না, কারণ বিপরীত প্রতিক্রিয়া তো ভাই সবসময় বলকে ক্যান্সেল আউট করে দিবে। কিন্তু ভাই এই জিনিসটাই হচ্ছে আমার একটা ফুল রং কনসেপ্ট। রং কনসেপ্টটা কি? রং কনসেপ্টটা হচ্ছে আমি ভাই ধরে নিচ্ছি আমার যে ক্রিয়া বল এবং যে প্রতিক্রিয়া বল দুটোটাই একই বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে, বাট অ্যাকচুয়ালি ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর প্রযুক্ত হয় না। আমি যদি ভাই জিনিসটা একটু লিখে দিই, ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়, অর্থাৎ কখনো একই বস্তুর উপর প্রযুক্ত হয় না, ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত
হয়। তার মানে ভাই এখানে অ্যাকচুয়ালি যে কনসেপ্টটা ঘটতেছে, এখানে আমি একটা রং কনসেপ্ট চিন্তা করে নিছি যে একই বস্তুর উপর ঘটতেছে। অ্যাকচুয়ালি ভাই এখানেও এরকম ঘটনাটাই ঘটতেছিল। আমি বস্তুর উপর যদি 10 নিউটন বল প্রয়োগ করি, তাহলে প্রতিক্রিয়া হিসেবে 10 নিউটন বলটা কিন্তু আমার উপর প্রযুক্ত হচ্ছে। অর্থাৎ একটা প্রযুক্ত হচ্ছে ভাই কোন দিকে, বস্তুর উপর, আর একটা প্রযুক্ত হচ্ছে ভাই ব্যক্তির উপর, অর্থাৎ যে বল প্রয়োগ করতেছে তার উপর। সো ভাই এই রং কনসেপ্টটা আমাদের কোনোভাবেই রাখা যাবে না। এখন ভাই এইটার কি আমরা কি বাস্তব ক্ষেত্রে উদাহরণ দেখি না? অবশ্যই দেখি ভাইয়া। যেমন আমরা যদি চিন্তা করি যে ভাইয়া, যখন আমরা টেবিলে একটা বস্তু রাখি, তখন বস্তুটা কি করে, বস্তুটা হচ্ছে যে তার ওজনের কারণে টেবিলের উপর একটা বল প্রয়োগ করে। এখন ভাইয়া যদি অ্যাকচুয়ালি প্রতিক্রিয়া বলটা নাই থাকতো, তাহলে কিন্তু বস্তুটা কি হতো, টেবিলের উপর একটা বল প্রয়োগ করার কারণে টেবিলটা ভেদ করে নিচের দিকে চলে যেত বস্তুটা। কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না কেন? কারণ টেবিলের উপর যখন সে একটা বল প্রয়োগ করে, টেবিল কিন্তু তার উপর একটা উল্টা প্রতিক্রিয়া বল দেয়। তো এই কারণে কি হয়, বস্তুটা কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, বস্তুটা একটা সাম্যাবস্থানে থাকে। বস্তুটা অ্যাকচুয়ালি কি হয়, টেবিল ভেদ করে নিচে চলে যেতে পারে না। এখন ভাই আমরা যদি চিন্তা করি, আমরা যদি একটা দেওয়ালে ঘুষি মারি, দেওয়ালে ঘুষি মারলে দেখা যাচ্ছে আমরা ব্যথা পাই। কিন্তু ভাই আমরা যদি অ্যাকচুয়ালি লজিক্যালি চিন্তা করি, আমি যদি দেয়ালে একটা বল প্রয়োগ করি, দেয়ালকে ধরা যাক আমি যদি 10 নিউটন বল প্রয়োগ করি, তাহলে আমার হাতে কিন্তু ব্যথা পাওয়ার কথা ছিল না। আমি কিন্তু বল প্রয়োগ করছি দেয়ালের উপর, হয়তো ব্যথাটা দেয়ালের গায়ে লাগতে পারে। কিন্তু ভাই আমার গায়ে লাগার কারণ হচ্ছে দেয়ালও তখন আমাকে অ্যাকচুয়ালি 10 নিউটন বল প্রয়োগ করে, এবং দেয়াল যে প্রতিক্রিয়া বল হিসেবে আমাকে 10 নিউটন দান করে, প্রযুক্ত করে, সেটার কারণে কিন্তু ভাই আমি ব্যথাটা পাই। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের অলওয়েজ প্রতি ক্ষেত্রেই ঘটতেছে। আমরা হয়তো অনেক সময় খেয়াল করি বা করি না, কিন্তু নিউটনের থার্ড লটা সবসময় আমাদের অ্যাপ্লিকেবল, এবং এই জন্যই বলা হয় সবসময় বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। অর্থাৎ নিউটনের থার্ড ল থেকে আমি আরেকটা যে কনসেপ্ট আসতে পারি, যে বল সবসময় জোড়ায়, বল সবসময় জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। জোড়ায় ক্রিয়া করে মানে কি? জোড়ায় মানে হচ্ছে তুমি কখনোই একটা সিঙ্গেল বল পাবা না প্রকৃতিতে। যখনই একটা সিঙ্গেল বল প্রযুক্ত হবে, একটা বস্তু আরেকটা বস্তুর উপর একটা বল প্রযুক্ত করবে, সেকেন্ড বস্তুটাও তখন অবশ্যই নিউটনের থার্ড ল অনুযায়ী ফার্স্ট বস্তুটার উপর একটা বল প্রয়োগ করবে, যে বলের মানটা সমান হবে কিন্তু দিকটা বিপরীত হবে। একটা যদি ভাই বল এদিকে হয় আর একটা বল হবে এদিকে, কিন্তু ভাই বল দুইটার মান সমান হবে। এটি আমাদেরকে বলছে নিউটনের থার্ড ল। এখন ভাই এই নিউটনের থার্ড ল থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা কনসেপ্টে আসতে পারি, যেটাকে বলা হয় কি আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। অ্যাকচুয়ালি এই জিনিসটা কি মিন করে, আমরা যদি একটু দেখি, এখানে সূত্রটা লেখা আছে। এখানে বলছে একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন, অন্য কোনো বল ক্রিয়া না করলে যে কোনো একদিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ ভরবেগ সংরক্ষিত থাকে। এখন ভাই এখানে কি বলছে, এখানে কয়েকটা টার্ম একটু আমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে বলছে একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন, অন্য কোনো বল ক্রিয়া না করলে। ক্রিয়া সূত্র তার মানে কি, ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করতে পারবে। ধরা যাক আমার দুই বা ততোধিক বস্তু আছে, তাদের মধ্যে কি ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারবে, তারা পরস্পরের মধ্যে বল প্রয়োগ করতে পারবে, কিন্তু তাদের উপর অন্য কোনো এক্সটার্নাল বল কাজ করবে না। যদি না করে, তখন যে কোনো একদিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ ভরবেগ সংরক্ষিত থাকে। তার মানে আমি যদি একটা সিস্টেম চিন্তা করি, যে সিস্টেমে হচ্ছে আমার একাধিক বস্তু আছে, যারা নিজেরা পরস্পরের মধ্যে আমার বল প্রয়োগ করতে পারে, এবং একজন যদি আরেকজনের উপর বল প্রয়োগ করে, তখন তো আমরা জানি ক্রিয়ার কারণে প্রতিক্রিয়া সৃষ্টি হবেই। এরা তো ভাই একটু আগে দেখলাম নিউটনের থার্ড ল থেকে, সেটা ভাইয়া থাকতে পারে, ক্রিয়া প্রতিক্রিয়া থাকতে পারে, তাদের মধ্যে কোনো প্রবলেম নেই। কিন্তু এছাড়া অন্য কোনো একটা বস্তু এসে বা অন্য কোনো ব্যক্তি এসে তাদের উপর আর কোনো বল প্রয়োগ করবে না। যদি এরকম হয়, তাহলে তাদের মধ্যে যতবারই ক্রিয়া প্রতিক্রিয়া হোক, যতবারই সংঘর্ষ হোক, যতবারই তাদের মধ্যে বলের আদান প্রদান হোক, তাদের মোট যে ভরবেগ সেটা সংরক্ষিত থাকবে। এখন মোট ভরবেগ সংরক্ষিত থাকা মানে কি ভাইয়া, আগে যে শুরুতে যে ভরবেগ ছিল, পরেও শুরুতে তাদের ভরবেগের যে সমষ্টি, পরেও তাদের ভরবেগের একই সমষ্টি থাকবে। এখন এই জিনিসটা যদি আমি একটু বোঝাই, যে ধরা যাক আমি এইভাবে যদি চিন্তা করি, আমার কাছে ধরা যাক দুইটা বস্তু আছে, একটা হচ্ছে এ বস্তু, আমার কাছে দুইটা বস্তু আছে, একটা হচ্ছে এ বস্তু এবং এখানে একটা হচ্ছে বি বস্তু। এখন ভাই আমি তাদেরকে নিয়ে একটা সিস্টেম চিন্তা করি, তারা হচ্ছে যে ধরা যাক এখানে আছে, আমি তাদেরকে নিয়ে একটা সিস্টেম চিন্তা করতেছি। ধরা যাক এটা হচ্ছে আমার একটা কি সিস্টেম। এখন ভাই এই সিস্টেমে শুধু এ আর বি আছে, এ আর বি হয়তো ভাই মুভ করতেছে, তারা একজন আরেকজনকে ক্রিয়া প্রতিক্রিয়া বল প্রয়োগ করতে পারে। এ হয়তো বি কে এ বল প্রয়োগ করতেছে, বি হয়তো এ কে এরকম একটা বল প্রয়োগ করতেছে, ক্রিয়া প্রতিক্রিয়া তাদের মধ্যে এ আর বি এর মধ্যে থাকতে পারে। কিন্তু এই সিস্টেমের বাহির থেকে ভাই আমি আর অন্য কোনো বল দিচ্ছি না, অর্থাৎ আমি এদিকে F = 0, অর্থাৎ আমি বোঝাচ্ছি যে আমি সিস্টেমের বাহির থেকে কোনোভাবেই কোনো বল প্রয়োগ করতেছি না। এরকম ক্ষেত্রে এ এবং বি এর
ভরবেগটা কি থাকবে, সংরক্ষিত থাকবে, তাদের টোটাল যেই সম্মিলিত ভরবেগ সেটা সংরক্ষিত থাকবে। অর্থাৎ এ আর বি এর আগে যে ভরবেগ ছিল পরেও সেই ভরবেগ থাকবে। এইটা ভাইয়া যদি আমরা একটু আমরা যে সূত্র শিখছি নিউটনের সেকেন্ড ল, সেটা থেকে যদি আমরা একটু ডিরাইভ করি যে জিনিসটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে কিনা, তাহলে আমরা যদি একটু চিন্তা করি ভাই, এই যে সিস্টেম, আমি পুরো সিস্টেমটার উপর চিন্তা করি, আমি এইভাবে লিখতে পারি যে সিস্টেমের উপর প্রযুক্ত বল কত, সিস্টেমের উপর প্রযুক্ত বল এফ এক্সটার্নাল, যেটা এফ এক্সটার্নাল, সেটা ভাইয়া কত, সেটা হচ্ছে 0। অর্থাৎ আমি বাহির থেকে কোনো বল প্রয়োগ করতেছি না। তাহলে কি হবে, আমরা জানি কি এফ ইজ ইকুয়াল টু কি ভরবেগের পরিবর্তন, অর্থাৎ ডেল পি ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল টু 0। তাহলে ভাই ডেল পি বাই ডেল টি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে ভাই এখান থেকে আমি পাচ্ছি কি ডেল পি ইজ ইকুয়াল টু 0 হবে। তার মানে কি ডেল পি ইজ ইকুয়াল টু 0 মানে ভাই কি ভরবেগের কোনো পরিবর্তন হচ্ছে না, ভরবেগের কোনো পরিবর্তন হচ্ছে না। আর ভরবেগের পরিবর্তন হচ্ছে না মানে কি আদি ভরবেগ আর শেষ ভরবেগ সমান। তার ভাই বলতে পারি যে পি ফাইনাল ইজ ইকুয়াল টু পি ইনিশিয়াল, অর্থাৎ শেষ ভরবেগ এবং আদি ভরবেগ সমান। এই জিনিসটাই কিন্তু ভাই আমার এখানে বলা হয়েছে। অর্থাৎ এটা কার জন্য, এই ভরবেগটা কার, এই ভরবেগটা হচ্ছে পুরো সিস্টেমের। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। এই ভরবেগটা কার, ভরবেগটা হচ্ছে ভাই পুরো সিস্টেমের। আচ্ছা, তাহলে ভাই এটা যদি পুরো সিস্টেমের হয়, পুরো সিস্টেমের ভরবেগ সংরক্ষিত থাকবে। এখন ভাই এই জিনিসটাই আমি একটু একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, আমি এটাকে একটু ছোট করে ফেলি। তাহলে আমাদের ভরবেগে অ্যাকচুয়ালি এক সেকেন্ড, এই যে আমাদের যে ভরবেগের সংরক্ষণ সূত্র, এই জিনিসটা আরো ইজিলি বোঝার একটা উপায় হচ্ছে আমি যদি একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করি। আচ্ছা, এবার ভাই আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝার জন্য জিনিসটা চিন্তা করতে পারি, যে ধরা যাক আমার কাছে এখানে দুইজন ব্যক্তি আছে, একটা হচ্ছে এ ব্যক্তি, এবং আরেকটা হচ্ছে বি ব্যক্তি। এটা হচ্ছে এ ব্যক্তি এবং এটা হচ্ছে বি ব্যক্তি। এবং ধরা যাক তাদের কাছে প্রথমে এ ব্যক্তির কাছে ছিল কত টাকা, 200 টাকা, এবং বি ব্যক্তির কাছে ছিল 100 টাকা। এবং ভাই আমি তাদেরকে নিয়ে একটা সিস্টেম চিন্তা করি, যে এখানে শুধুমাত্র তাদের মধ্যেই টাকার আদান প্রদান হতে পারে, এ আর বি তারা নিজেরা পরস্পর টাকার আদান প্রদান করতে পারে, কিন্তু এ আর বি পরস্পর নিজেরা টাকার আদান প্রদান করতে পারে, কিন্তু কখনোই বাহির থেকে এখানে তাদেরকে কেউ টাকা দিবে না, এবং তাদের যে টাকা সেটাও কখনো বাহিরে যাবে না। এরকম একটা সিস্টেম যদি আমি আইসোলেটেড সিস্টেম চিন্তা করি, তাহলে ভাই তাদের মোট টাকাটা কত হয়, এ এর টাকা 200 এবং বি এর টাকা 100, তাদের মোট যে টাকা, উভয়ের সম্মিলিত যে মোট টাকা, সেটা আসতেছে কত, সেটা আসতেছে ভাই 300 টাকা। আশা করি দেখা যাচ্ছে এখানে হচ্ছে তাদের মোট টাকাটা 300। এখন ভাই ধরা যাক তাদের মধ্যে আদান প্রদান হতেই পারে। ধরা যাক এ বি কে কি করলো, এ বি কে হচ্ছে যে 100 টাকা দান করলো। এখন যদি 100 টাকা এ বি কে দিয়ে দেয়, তখন ভাই এর কাছে কত থাকতেছে, এর কাছে থাকতেছে 100 টাকা, আর বি এর কত হয়ে যাচ্ছে, বি এখন 100 টাকা পেয়ে তার টাকা হয়ে যাচ্ছে 200। কিন্তু ভাই এই কেসেও আমরা যদি দেখি টোটাল টাকাটা কত থাকতেছে, 200 আর 100 মিলে 300ই থাকতেছে। আবার ভাই ধরা যাক বি এবার একে কি করলো, বি একে হচ্ছে যে 50 টাকা দিল, ধরা যাক বি একে 50 টাকা দিল, তাহলে কত হবে, এখন বি এর টাকা 200 থেকে কমে ভাই 150 হয়ে যাবে, আর এর টাকা 100 এর সাথে 50 অ্যাড হয়ে 150 হয়ে যাবে। তখনও কিন্তু ভাই 150 আর 150 যোগ করলে আমার তাদের মোট টাকা 300ই থাকতেছে। এভাবে ভাই তারা নিজেদের মধ্যে যত আদান প্রদান করুক, তাদের মোট টাকা কিন্তু অলওয়েজ 300ই থাকবে। ঠিক সিমিলার কেসে এরকম যদি আমরা একটা কেস চিন্তা করি, এ আর বি যদি দুটো বস্তু থাকে, তারা নিজেদের মধ্যে যতবার বলের আদান প্রদান করুক, অর্থাৎ তারা নিজেদের মধ্যে যতবার সংঘর্ষ হোক, সংঘর্ষ হলেই কিন্তু ভাই একজন আরেকজনকে বল প্রয়োগ করবে। কিন্তু সিস্টেমের টোটাল যে তাদের আদি ভরবেগটা, তাদের সম্মিলিত যে আদি ভরবেগ ছিল শুরুতে, যতবারই সংঘর্ষ হোক, প্রত্যেকবার সংঘর্ষ শেষেও তাদের সেই ভরবেগটা কিন্তু ভাই শেষ ভরবেগটা আদি ভরবেগের সমানই থাকবে, অর্থাৎ পি ফাইনাল ইজ ইকুয়াল টু পি ইনিশিয়ালি থাকবে। এটার কিন্তু ভাই কোনো চেঞ্জ হবে না। এখন ভাইয়া এই জিনিসটাই যদি আমি একটু পরের স্লাইডে গিয়ে স্লাইডটাকে আমি একটু কপি করি। আমি যদি এই জিনিসটা এবার একটু একটা উদাহরণ দিয়ে দেখাই, এই
জিনিসটা আমি সরে ফেলি। এখন ভাইয়া এখন ধরা যাক তাহলে এই জিনিসটা যদি আমি বলি যে আমার ধরা যাক এরকম একটা পথের মধ্যে দুটো বস্তু যাচ্ছে। একটা বস্তু হচ্ছে ভাই কিরকম, একটা বস্তুর ভর হচ্ছে m1, আর একটা বস্তুর ভর হচ্ছে ভাইয়া কত m1, আর একটা বস্তুর ভর হচ্ছে ভাইয়া কত m2। এখন ভাই আমি ধরে নিচ্ছি m1 এর বেগ হচ্ছে কত u1 এবং m2 এর বেগ কত এদিকে u2। এখন ভাইয়া যদি u1 ইজ গ্রেটার দেন u2 হয় তাহলে অবশ্যই কোনো না কোনো সময় m1 m2 কে কি করবে, m1 m2 এর সাথে ধাক্কা খাবে, অর্থাৎ তাদের মধ্যে একটা সংঘর্ষ হবে। অর্থাৎ কিছুক্ষণ পর দেখা যাবে আমি যদি তাদের সংঘর্ষটাকে দেখাই, অর্থাৎ m1 m2 কে টাচ করে ফেলবে এবং তাদের মধ্যে একটা সংঘর্ষ হবে। সংঘর্ষ যখন হবে, এটা হলো m1, এটা হলো m2 এবং তারা পরস্পরকে একটা বল প্রয়োগ করবে। কি রকম বল প্রয়োগ করবে ভাই? ধরা যাক m1 m2 এর উপর যে বলটা প্রয়োগ করলো সেটা হচ্ছে কত f1। অর্থাৎ এটা কিন্তু ভাইয়া ধরা যাক m1 m2 এর উপর যে বলটা প্রয়োগ করবে সেটা যেহেতু m2 এর উপর প্রযুক্ত বল, তাহলে আমি সেটাকে f2 ধরতে পারি। আবার m2 m1 এর উপর যে বলটা প্রয়োগ করবে সেটা হচ্ছে m1 এর উপর প্রযুক্ত বল, সেটাকে আমি f1 ধরতে পারি। তাহলে ভাই এখানে নিউটনের থার্ড ল থেকে আমরা জানি f1 - f2 হবে, অথবা অন্যভাবে বললে f2 - f1 হবে, একই কথা। কিন্তু ভাই এরপরে কি হবে? সংঘর্ষ হওয়ার পরে তাদের আদি একটা বেগ ছিল u1, তারা u1 সমবেগে এবং m2 বস্তুটা u2 সমবেগে চলছিল। একটু পরে যেহেতু তাদের মধ্যে একটা বল প্রয়োগ করা হলো আমরা জানি কিভাবে বেগের পরিবর্তন হবে। এরপরে যখন এই যে টাইমটা একটা নির্দিষ্ট টাইম টি ধরে ধরা যাক তাদের মধ্যে সংঘর্ষ হলো, এরপরে তাদের মধ্যে আর কোনো ধরনের আবার বল প্রয়োগ করা হচ্ছে না। ধরা যাক আবার m1 বস্তুটা চলা শুরু করবে, m2 বস্তুটাও আবার চলা শুরু করবে। কিন্তু তখন m1 বস্তুটার যে বেগ সেটা আর u1 থাকবে না, সেটা তার শেষ বেগটা হয়ে যাবে ধরা যাক v1, আর m2 বস্তুটার যে বেগ সেটাও আর u2 থাকবে না, সেটা ধরা যাক হয়ে যাবে v2। তো যদি তাই হয় ভাইয়া, তাহলে এখান থেকে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে তাদের ভরবেগটা কি থাকবে, ভরবেগটা সংরক্ষিত থাকবে। বা আমরা যদি নিউটনের থার্ড ল থেকে আসি, আমরা নিউটনের থার্ড ল থেকে জানি f1 কি হবে, এখানে f1 - f2 হবে। এখন f1 টা কি? f1 টাকে আমরা বলতে পারি হচ্ছে যে f1 টা হচ্ছে যে ভাই আমার m2 বস্তুর উপর প্রযুক্ত বল। m2 বস্তুর উপর যদি প্রযুক্ত বল হয়, দুঃখিত ভাই, f1 টা হচ্ছে যে m1 বস্তুর উপর প্রযুক্ত বল। m1 বস্তুর যদি প্রযুক্ত বল হয় তাহলে এটা f1 সমান আমরা কি লিখতে পারি যে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি del p1 ডিভাইডেড বাই del t। আর এখানে মাইনাস চিহ্ন আছে, f2 টা কি দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল, যেটাকে আমরা কি ধরতে পারি, দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, যেটাকে আমরা বলতে পারি del p2 ডিভাইডেড বাই del t। এখন ভাই প্রশ্ন হচ্ছে আমি দুই জায়গায় কেন, ভাই প্রশ্ন সেটা হচ্ছে ভাইয়া আমি দুই জায়গায় কেন del t ইউজ করছি? আমি ভাই একটাতে del t1 একটাতে del t2 কেন ইউজ করিনি? কারণ হচ্ছে ভাই সংঘর্ষ যতক্ষণ হচ্ছে সেই টাইমটাই কিন্তু del t, সেই টাইমটা কিন্তু উভয়ের জন্যই সমান। যতক্ষণ ধরে সংঘর্ষ হয়েছে ততক্ষণ ধরে প্রথম বস্তুটাও সংঘর্ষে লিপ্ত, দ্বিতীয় বস্তুটাও সংঘর্ষে লিপ্ত। তারা যখন আলাদা হয়ে গেল তখন তাদের মধ্যে সংঘর্ষ শেষ। অর্থাৎ উভয়ের জন্যই কিন্তু সংঘর্ষের সময়টা del t। তাহলে ভাই এখান থেকে আমি যেটা করতে পারি, del t যেহেতু উভয় পাশে সেম, del t টাকে যদি আমরা কাটাকাটি করে ফেলি তাহলে del p1 - del p2। তাহলে del p1 মানে কি? del p1 মানে হচ্ছে যে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন আমরা লিখতে পারি m1 v1 - m1 u1। আর এখানে একটা মাইনাস সাইন আছে, তারপর হচ্ছে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন, যেটাকে আমরা লিখতে পারি m2 v2 - m1 v1। তাহলে ভাই এবার আমি m1 u1 তো এই পাশে আছে, এটাকে যদি দুঃখিত ভাই, এটা হচ্ছে যে m2 u2 হবে, m2 v2 m2 u2। হ্যাঁ, এখন ভাই আমি যদি এবার এই m2 u2 m1 u1 টাকে ওই পাশে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে যে আমার m1 u1 m2 u2, আর এটা মাইনাসটা এই পাশে আমার m1 v1 এর পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে, তখন হবে m1 v1 m2 v2। তাহলে ভাই এটাই হচ্ছে যে আমার কি, এটাই হচ্ছে যে ভাই আমার ফাইনাল যে সূত্রটা, সেটা আমি কি পাইলাম? সেটা আমি পাইলাম হচ্ছে ভাই m1 u1 m2 u2 m1 v1 m2 v2। অর্থাৎ এটা কি বোঝাচ্ছে? আমরা যদি একটু দেখি এখানে এই m1 u1 m2 u2 পার্টটা কি, এটা হচ্ছে ভাই আমার প্রথম বস্তুর আদি ভরবেগ m1 u1 এবং দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ m2 u2। তাহলে এটা হচ্ছে যে উভয় বস্তুর আদি ভরবেগ, অর্থাৎ সম্মিলিত আদি ভরবেগ। এটাকে আমি বলতে পারি কি সম্মিলিত আদি ভরবেগ। আর ভাই এইটুক পার্টটাকে আমরা কি বলতে পারি?
এইটুক পার্টকে আমি বলতে পারি যে সম্মিলিত শেষ ভরবেগ। তাহলে এরকম এখন এই যে সূত্রটা আছে এই সূত্রটা থেকে আমাদের অনেক সময় অনেক ধরনের ম্যাথ আসে। ধরা যাক এরকম দুটো বস্তু হচ্ছে চলতেছিল, একজন ইউ1 বেগে একটা হচ্ছে ইউ2 বেগে, তাদের মধ্যে একটা সংঘর্ষ হলো, সংঘর্ষের ফলে তারা হচ্ছে তাদের বেগটা কি হবে, বেগটা চেঞ্জ হয়ে যাবে সংঘর্ষের পরে, এবং সংঘর্ষের মধ্যে তারা একে অপরকে বল প্রয়োগ করবে, ক্রিয়া প্রতিক্রিয়া, এরপরে তারা একটা ভিন্ন বেগে চলা শুরু করবে। এখন কথা হচ্ছে যে কিন্তু যেটা হবে তাদের আগে যে ভরবেগটা ছিল m1u1 প্লাস m2u2 সেটা ইজ ইকুয়াল টু হবে m1v1 প্লাস m2v2, অর্থাৎ তাদের সম্মিলিত শেষ ভরবেগ। এখান থেকে আমাদের অনেক সময় ম্যাথ কিরকম দেয়, আমাদেরকে হয়তো বস্তু দুইটার ভর দেওয়া থাকে m1u1 m1m2, দেন হয়তো তাদের আদি ভরবেগগুলো দেওয়া থাকে u1u2, তার হয়তো v1 v2 থেকে যে কোনো একটা টার্ম দেওয়া থাকে, বাকিটা বের করতে হয়। এখান থেকে আমাদের এরকম ধরনের ম্যাথ আসে। কিন্তু আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, দিকটা একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ যেহেতু আমরা এখানে বেগ ইউজ করতেছি, বেগ একটা ভেক্টর রাশি, একটা বেগ যদি হয় এদিকে আর একটা বেগ যদি হয় এদিকে, তাহলে এই বেগটাকে প্লাস ধরলে এটাকে কিন্তু মাইনাস ধরতে হবে, আবার এই বেগটাকে মাইনাস ধরলে এই বেগটাকে কিন্তু প্লাস ধরতে হবে। অর্থাৎ এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আশা করি ভাই এটা বুঝতে পারছি। ওকে ভাইয়া, আমরা যখন ভরবেগের সংরক্ষণ সূত্রটা দেখছি, এবার আমরা দেখবো ভরবেগের সংরক্ষণ সূত্রের কিছু বাস্তব উদাহরণ, যেগুলো হচ্ছে যে অনেক সময় আমাদেরকে এইরকম উদাহরণ থেকে ম্যাথও দিয়ে দেয়। তো এরকম খুব কমন কিছু সিনারিও আছে যেগুলো আমরা বারবার এনকাউন্টার করি, আমাদের পরীক্ষাতেও আসে। তো এরকম কিছু সিনারিও নিয়ে যদি আমি কথা বলি, আমি এক নম্বরে একটা সিনারিও চিন্তা করি, সেটা হচ্ছে বন্দুক এবং গুলি। বন্দুক গুলির ক্ষেত্রে কি হয় জিনিসটা, ধরা যাক আমি যদি একটা বন্দুক চিন্তা করি, এটা হচ্ছে একটা বন্দুক, এটা হচ্ছে আমার একটা বন্দুক। এই বন্দুকের ভিতর আমার হয়তো কি থাকে, একটা ছোট একটা গুলি আছে, এটা হচ্ছে আমার গুলি। আমি গুলিটার ভর কত, স্মল এম, আর এই বন্দুকটার ভর কত, বন্দুকটার ভর হচ্ছে ক্যাপিটাল এম। এখন ভাই প্রথমে কি আছে, বন্দুকটাও স্থির আছে, গুলিটাও স্থির আছে। একটু পরে যেটা হবে, বন্দুকটা যখন ফায়ার করা হলে গুলিটা সামনের দিকে একটা প্রচন্ড বেগ নিয়ে সামনের দিকে চলে যাবে। যখন চলে যাবে, আমি যদি জিনিসটা আবার ড্র করি, অর্থাৎ তখন এরপর একটু পরে কি হবে, একটু পরে হচ্ছে আমার এই যে স্মল এম ভরের আমার যে গুলিটা, সেটা সামনের দিকে কত বেগে, আমি ধরে নিচ্ছি স্মল ভি বেগে সামনের দিকে ছুটে চলে যাচ্ছে। তখন যেটা হবে, এই যে আমার বন্দুকটা আছে, বন্দুকটাও আমরা দেখছি, আমরা খেয়াল করছি, আমরা যখন একটা বন্দুক ফায়ার করি, তখন গুলিটা যখন বের হয়ে যায়, বন্দুকটাও কিন্তু একটু পিছিয়ে চলে আসে। অর্থাৎ এটা পিছের দিকে একটা ধাক্কা খাবে, পিছের দিকে সেটা আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল ভি বেগে, তার একটা পশ্চাৎ বেগ আসবে, কার, এই বন্দুকটা। আচ্ছা ভাইয়া, তো যদি তাই হয়, এখানে যদি আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা খাটাই, এখানে কিন্তু ভাই আমাদের বাহির থেকে আমি কিন্তু বন্দুকের উপর বা গুলির উপর কোনো ধরনের বল প্রয়োগ করি নাই, শুধু তাদের মধ্যে আদান প্রদান হয়েছে, একটা সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের ফলে কি হয়েছে ভাইয়া, গুলিটা বন্দুক থেকে বের হয়ে গেছে, সামনের দিকে গেছে, এবং এর ফলে বন্দুকটা পিছের দিকে আসছে। তাহলে ভাই আমি যদি তাদের ভরবেগের সংরক্ষণ সূত্রটা খাটাই, m1u1 plus m2u2 is equal to m1v1 plus m2v2, তাহলে ভাইয়া আমার যে বন্দুকের ভরটা কত, সেটা হচ্ছে ক্যাপিটাল এম, এবং তার যে আদি বেগ সেটা কত, সেটা হচ্ছে 0। তারপর ভাইয়া প্লাস গুলির ভর কত, স্মল এম, তারও হচ্ছে আদি বেগ কত, 0, ইজ ইকুয়াল টু, তারপর ভাইয়া উভয় যে বন্দুকটার কত ভাইয়া, বন্দুকটার ভরটা এগেইন এম, এবং তার বেগ হচ্ছে পরে ক্যাপিটাল ভি, এবং এর পরেরটা গুলির ক্ষেত্রে সেটা হচ্ছে স্মল এম এবং স্মল ভি। তাহলে ভাই এখানে আমি পাচ্ছি কি 0 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম ভি প্লাস স্মল এম ভি। তাহলে এখানে আমি পাচ্ছি যে ভাইয়া কত, এম ভি ইজ ইকুয়াল টু মাইনাস এম ভি। তবে আমি যদি বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে যাই, ধরা যাক আমার যদি উদ্দেশ্য থাকে বন্দুকের পশ্চাৎ বেগ বের করা, সেটা হবে যে মাইনাস mv ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। তাহলে এই ক্যাপিটাল ভিটা কি, এটা হচ্ছে আমার বন্দুকের পশ্চাৎ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ। এখন ভাই বন্দুকের পশ্চাৎ বেগটা মাইনাস আসছে কেন, জিনিসটা খুবই সিম্পল ভাই, আমি ভি ধরে নিচ্ছি এদিকে না, এই দিকটা যদি প্লাস হয় তাহলে এই দিকটা আমার মাইনাস হবে। আমার যেহেতু গুলির বেগটা হচ্ছে ভাই এইদিকে ডান দিকে, তাহলে এবং যেহেতু আমার বন্দুকের বেগটা বাম দিকে, তাই সেটা মাইনাস হবে। এটা আশা করি আমরা বুঝতে পারছি। এরপর ভাই আমি যদি আরেকটা উদাহরণ চিন্তা করি, যেটা আমাদের খুব অনেক সময় এই কেসটা আমাদের আসে, সেটা হচ্ছে 2 নম্বর যে কেসটা বা সিনারিওটা, সেটা হচ্ছে যে ভাই নৌকা থেকে যখন কোনো আরোহী লাফ দেয়, ধরা যাক প্রথমে একটা নৌকা আছে, স্থির নৌকার উপর একজন আরোহী বসে আছে। তখন এই অবস্থায় আমি ধরে নিচ্ছি যে নৌকার ভর কত, নৌকার ভর হচ্ছে এগেইন ক্যাপিটাল এম ধরে নিচ্ছি, এবং যে ব্যক্তি আছে সেই ব্যক্তির ভর আমি ধরে নিচ্ছি এম।
স্মল এম, তারা উভয় স্থির আছে। একটু পর যদি দেখা যায় ভাইয়া এই নৌকা থেকে এই যে নৌকাটা, এই নৌকাটা থেকে কি করছে ভাই, মানুষটা হচ্ছে লাফ দিছে, মানুষটা হচ্ছে কি করছে, মানুষটা হচ্ছে এইদিকে লাফ দিছে, অর্থাৎ মানুষের এই দিক বরাবর একটা কি ছিল, তার মানে এদিক বরাবর একটা বেগ আসছে, সেটা হচ্ছে ভি। তখন ভাইয়া যেটা হবে, এই নৌকাটাও আর স্থির থাকবে না, নৌকাটা পানির উপর স্থির থাকবে না, নৌকাটাও একটু পিছন দিকে সরে আসবে, পিছন দিকে সরে আসবে, যে সে বেগটা কত, সে বেগটা হচ্ছে ক্যাপিটাল ভি। তাহলে এখানেও যদি আমরা ভাইয়া এই সূত্রটা অ্যাপ্লাই করি, প্রথমে যেহেতু তাদের উভয়ের বেগ 0 ছিল, এখানেও আমরা যেটা পাবো যে 0 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম ভি প্লাস স্মল এম ভি। তাহলে এখানে আমি পাচ্ছি এম ভি এম ভি ইজ ইকুয়াল টু মাইনাস এম ভি। তাহলে ভাই এখানেও আমার শেষ বেগ সমান কি হচ্ছে, ওইটাই আসতেছে। ভাই আমি শেষ বেগ না বের করে আমি এভাবেই রেখে দিই, আমার যেটা বের করা লাগে। অর্থাৎ এই সিনারিওগুলো আমাদের খুব বেশি অহরহ আমাদের দেখা যায়। এছাড়া ভাই আমরা আরেকটা সিনারিও চিন্তা করতে পারি। আরেকটা সিনারিও আমি কি চিন্তা করতে পারি, থার্ড যে সিনারিও, সেটা হচ্ছে রকেট চালানো। এখন ভাই রকেট চালানোটা কিরকম, আমরা ভাই জানি রকেটের ক্ষেত্রে কি হয়, রকেটের ক্ষেত্রে ধরা যাক এটা যদি একটা রকেট হয়, এই রকেটের দেখা যায় যে পিছন দিক দিয়ে কি হয়, রকেটের পিছন দিক দিয়ে অনেক প্রবল বেগে জ্বালানি বের হয়। যখন রকেটের পিছন দিক দিয়ে প্রবল বেগে জ্বালানি বের হয়, অর্থাৎ আমাদের এখানে কি হয়, আমাদের বিভিন্ন ধরনের গ্যাস থাকে, গ্যাসগুলোকে পোড়ানো হয়, পোড়ানোর ফলে এখানে কি হয়, আমাদের জ্বালানিগুলো নির্গমন হয়। এর ফলে তখন যেটা হয় ভাইয়া, এদিকে যেহেতু জ্বালানিগুলো একটা বল প্রয়োগ করে নিচের দিকে, প্রথমে কিন্তু ভাই রকেটটা স্থির ছিল, রকেট এবং ভিতরে কি ছিল, ভিতরে গ্যাস ছিল, বা আমরা বলতে পারি জ্বালানিগুলো ছিল, জ্বালানিগুলো এরপর গ্যাস রূপে প্রচন্ড বেগে নিচের দিক দিয়ে বের হয়। নিচের দিক দিয়ে যখন বের হয়, তখন আমার জ্বালানির বেগটা কোন দিকে, জ্বালানি বা গ্যাসের বেগ হচ্ছে নিচের দিকে। তখন এর ফলে কি হয়, রকেটটা উপরের দিকে একটা বল, উপরের দিকে কি হয়, একটা ধাক্কা পায়, উপরের দিকে একটা ধাক্কা পাবে। যেহেতু এইদিকে যদি স্মল ভি হয়, তাহলে রকেটের বেগটা হবে উপরের দিকে ক্যাপিটাল ভি। অর্থাৎ এইভাবেই কিন্তু রকেটটা আস্তে আস্তে কি হয়, রকেটটা আস্তে আস্তে উপরে উঠে। অর্থাৎ এখানেও আমাদের নিউটনের থার্ড লটাই প্রযুক্ত হয়। এবং আমরা অন্যভাবে বলতে পারি, ভরবেগের সংরক্ষণ সূত্রটা দিয়ে আমরা চিন্তা করতে পারি যে ভরবেগকে একই রাখার জন্য সে প্রথমে যেহেতু আদি ভরবেগ 0 ছিল, রকেট এবং জ্বালানি প্রথমে যখন গ্রাউন্ডে ছিল রকেটও স্থির, রকেটের ভিতরে জ্বালানিগুলোও স্থির। কিন্তু পরে যেহেতু আমার এই দিক বরাবর একটা ভি কাজ করছে, তার মানে কি, ওইটাকে 0 করতে হইলে, যেহেতু আমার বাম পাশ যদি 0 হয়, তাহলে ডান পাশটাকে কি হতে হবে, ইকুয়াল, এবং তার মাইনাস হইতে হবে। তো তখন আমার উপরের দিকে একটা বেগ কে পায়, রকেট পায়, এবং এই বেগের কারণে রকেট আস্তে আস্তে উপরের দিকে উঠে। আশা করি ভাই আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রের যে উদাহরণগুলো আছে সেগুলো বুঝতে পারছি। ওকে ভাইয়া, আমরা যেহেতু সংঘর্ষ সম্পর্কে জানছি, এবার আমরা ভাইয়া সংঘর্ষের প্রকারভেদটা একটু দেখব। সংঘর্ষের প্রকারভেদটা যদি আমরা একটু করি, সংঘর্ষ হচ্ছে ভাই আমাদের মোটা দাগে হচ্ছে যে সংঘর্ষ হচ্ছে আমাদের দুই প্রকার। একটা হচ্ছে ভাই আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটাকে আমরা বলতে পারি কি, অস্থিতিস্থাপক। এখন ভাই দুইটার পার্থক্য কি, দুইটার পার্থক্য বোঝার আগে সবার আগে আমাকে যে জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে যে দুটোর পার্থক্য বোঝার আগে, সংঘর্ষ যদি হয় সেটা স্থিতিস্থাপক হোক আর ভাইয়া কি হোক, অস্থিতিস্থাপক হোক, স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক, আমার নিউটনের থার্ড ল যেহেতু খাটবে অলওয়েজ। তার মানে আমার ভাই আমি যে এই জিনিসটা দেখছি, ভরবেগের সংরক্ষণ সূত্র, সেটাও যেহেতু ভাই অলওয়েজ ট্রু। সংঘর্ষটা স্থিতিস্থাপক হোক আর অস্থিতিস্থাপক হোক, ভরবেগ সবসময় সংরক্ষিত থাকবে। তাহলে ভাই আমি এটা লিখতে পারি যে স্থিতিস্থাপকেও কি হবে, ভরবেগ কি থাকবে, ভরবেগ হচ্ছে ভাই সংরক্ষিত থাকবে। তাহলে ভাই অস্থিতিস্থাপকেও কি হবে, ভরবেগ অবশ্যই সংরক্ষিত থাকবে। কারণ ভাই ভরবেগের যে সংরক্ষণশীল সূত্র আমরা দেখছি, সেটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা নির্দিষ্ট কোনো কেসের জন্য না। তাহলে ভাই আমি এখানেও লিখে দিচ্ছি কি, ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে ভাইয়া আর পার্থক্য কি, স্থিতিস্থাপকে যেটা হবে, আমরা কিন্তু জানি ভাই এনার্জিরও কি হয় না, এনার্জিরও কোনো লস হয় না। এনার্জি আমাদের শুরুতে যা থাকে আমাদের শেষেও তাই থাকার কথা, যদি মাঝখানে কোনো প্রকার এনার্জি যদি অপচয় না হয়। তাহলে আমরা জানি স্থিতিস্থাপক ক্ষেত্রে যেটা হবে, আমার গতিশক্তিও সংরক্ষিত থাকবে, গতিশক্তি সংরক্ষিত থাকবে। কিন্তু অস্থিতিস্থাপকের ক্ষেত্রে যেটা হয়, সেখানে গতিশক্তি সংরক্ষিত থাকে না, গতিশক্তি সংরক্ষিত থাকে না। এখন ভাই গতিশক্তি কেন সংরক্ষিত থাকে না, এখানে ভাই যেটা হয় সেটা হচ্ছে যে এই অস্থিতিস্থাপককে বলা হয় ইনইলাস্টিক আমার কলিশন। অস্থিতিস্থাপক সংঘর্ষকে ইনইলাস্টিক কলিশনে আমার কি হয়, শক্তির অপচয় হয়, অর্থাৎ শক্তিটা অন্য কোনো একটা শক্তিতে ট্রান্সফর্ম হয়ে যায়। ট্রান্সফর্ম হয়ে গেলে তখন আমাদের গতিশক্তিটা, আর শুরুতে যে গতিশক্তি থাকে, দুইটা বস্তুর মিলিত যে সম্মিলিত গতিশক্তি, শেষে আমরা সেটার সমান পাই না। তাহলে গতিশক্তি সংরক্ষিত থাকে না।
কিন্তু ভাই আমাদেরকে এখান থেকে যে জিনিসটা বুঝতে হবে, আমাদের সংঘর্ষটা স্থিতিস্থাপক হোক আর অস্থিতিস্থাপক হোক, ভরবেগ কিন্তু অলওয়েজ সংরক্ষিত থাকবে। আচ্ছা ভাইয়া, যদি তাহলে স্থিতিস্থাপকের কথা চিন্তা করি, স্থিতিস্থাপকে যদি ভরবেগ সংরক্ষিত থাকে তাহলে আমরা কোন সূত্রটা খাটাতে পারবো? আমরা জানি হচ্ছে আমরা হচ্ছে m1u1, আমরা যে সূত্রটা দেখছি m1u1 m2u2, m2u2 m1v1 m2v2, এটা খাটাতে পারবো। এবং এই সূত্রটা কিন্তু ভাই এই ক্ষেত্রেও খাটবে, অস্থিতিস্থাপকের ক্ষেত্রেও খাটবে। তবে আমি এখানেও লিখে দিই m1u1 m2u2 m1v1 m2v2। কিন্তু ভাইয়া এখানে আমার আরেকটা জিনিসও থাকবে, সেটা হচ্ছে গতিশক্তি যেহেতু সংরক্ষিত, তাহলে বস্তু শুরুতে যে গতিশক্তি থাকবে, অর্থাৎ আমার যদি দুইটা বস্তু থাকে, প্রথম বস্তুর শুরুর গতিশক্তি হবে কি হাফ m1u1 স্কয়ার, এবং দ্বিতীয় বস্তুর শুরুর গতিশক্তি কত, হাফ m2u2 স্কয়ার। এই দুটোর যোগফল সমান হবে কি তাদের শেষের গতিশক্তির সমান, তাহলে হাফ m1v1 স্কয়ার যোগ হাফ m2v2 স্কয়ার। অর্থাৎ এই ক্ষেত্রে আমার এই সেকেন্ড সূত্রটাও থাকবে। এখন ভাই আমরা যদি এই দুইটা সূত্র একটু কম্বাইন করি স্থিতিস্থাপকের ক্ষেত্রে, আমরা যদি এই দুইটা সূত্র কম্বাইন করি, তাহলে আমরা শেষ বেগ v1 আর v2 এর কিছু ভ্যালু পাবো, যেটা হচ্ছে আমরা একটা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারি। অর্থাৎ আমাদের যদি m1u1 m2u2 এগুলো সব দেওয়া থাকে, তাহলে আমরা v1 v2 বের করতে পারবো। অর্থাৎ স্থিতিস্থাপক সমস্যার ক্ষেত্রে আমি যদি ইকুয়েশনটা লিখে দিই, এটা আমাদের ওই দুটো সূত্র থেকে ডিরাইভ করে আসা। আমি যদি এখানে লিখে দিই v1 আর v2, অর্থাৎ জিনিসটা হচ্ছে যে ভাই আমাদের যদি এরকম থাকে, এরকম হচ্ছে যে ধরা যাক প্রথমে এটা একটা বস্তু, এটা হচ্ছে m1 বস্তু, এটা হচ্ছে m2 বস্তু। m1 বস্তু হচ্ছে প্রথমে u1 বেগে যাচ্ছে, m2 বস্তু হচ্ছে আমার u2 বেগে যাচ্ছে। পরে একটা সময় তারা মাঝপথে মিলিত হইছে, মাঝপথে যখন মিলিত হইছে, এটা m1 বস্তু, এটা m2 বস্তু। এরপরে মিলিত হওয়ার পরে তারা আবার কি হইছে, তারা একজন m1 বস্তু হচ্ছে v1 বেগে যাচ্ছে, আর m2 বস্তু হচ্ছে ভাই আমার কত বেগে, v2 বেগে যাচ্ছে। তাহলে ভাই এই v1 আর v2টা যদি আমাকে বের করতে হয়, সেটার সূত্রটাই হচ্ছে স্থিতিস্থাপকের ক্ষেত্রে আমরা এভাবে মনে রাখবো। ভাই আমরা প্রথমে হচ্ছে দুই জায়গায় দুইটা দাগ টেনে দেব, এবং উভয় জায়গায় নিচে আমার আসবে কি ভরের যোগফল m1 m2 m1 m2। দেন ভাই v1 এর ক্ষেত্রে আমার যেটা হবে, v1 এর ক্ষেত্রে হচ্ছে আমার m1 থেকে m2 কে বিয়োগ দিতে হবে, m1 m2, দেন গুণ দিতে হবে, যেহেতু প্রথম বস্তুর বেগ বের করতেছি, তাহলে u1। এবং এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে m2 থেকে m1 বিয়োগ দিব, এবং গুণ দিব কার বেগ, u2 এর বেগ। আচ্ছা, দেন ভাই আমি প্লাস করব, প্লাস করার পর এখানে যেহেতু ভাই আমি 1 নিয়ে কাজ করছি, এখানে হবে 2, এখানে হবে 2 m2u2, আর এখানে হবে 2, এটা হবে 2 m1 u1। তবে এই দুইটা সূত্র যদি আমরা মনে রাখি, তাহলে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ ক্ষেত্রে আমাদের অনেক সময় এরকম v1 v2 বের করতে পারি, আমরা এই দুইটা সূত্র দিয়ে বেগ বের করে ফেলতে পারি। আচ্ছা, এখন ভাই আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই দুইটা সূত্র থেকে আমরা যদি ধরে নিই, আমরা যদি ধরে নিই এরকম, যদি ভাই আমার একটা স্পেশাল কেস চিন্তা করি যে m1 m2 হয়, m1 যদি m2 হয়, তখন কি হবে? তখন আমাদের একটা মজার কেস ঘটবে। আমরা যদি এখানে ভাই m1 m2 বসাই, তাহলে আমরা পাচ্ছি কি এই পার্টটা শূন্য হয়ে যাচ্ছে v1 এর, তাহলে আমরা পাচ্ছি v1 এই পার্টটা শূন্য হয়ে যাচ্ছে 2 m2u2, আর m1 m2 কে আমি কি লিখতে পারি ভাই, 2 m2 লিখতে পারি চাইলে, কারণ যেহেতু m1 আর m2 সমান, m1 আর m2 যদি সমান হয়, তাহলে ভাই এখান থেকে ডেটা কাটাকাটি চলে যায়, আমার থাকতেছে v1 u2। তার মানে এই জিনিসটা আমাকে কি বলতেছে? আবার ভাই আমি যদি একইভাবে v2 দিয়ে বের করতাম, v2 দিয়ে বের করলে আমি পাইতাম যে v2 সমান u1। তাহলে এই দুটো সূত্র আমাকে অ্যাকচুয়ালি কি বলতেছে? এই দুটো বলতেছে আমার স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে যদি আমার সংঘর্ষে যে দুটো বস্তু লিপ্ত হচ্ছে তাদের ভর যদি সমান হয়, তাহলে প্রথম বস্তু যে শেষ বেগটা প্রাপ্ত হবে, সেটা হচ্ছে দ্বিতীয় বস্তুর আদি বেগটাই সে আসলে প্রাপ্ত হবে, এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগটা হবে কি প্রথম বস্তুর আদি বেগ। তার মানে ইজিলি আমি যদি জিনিসটা বলি, ভর যদি সমান হয়, তারা বেগ বিনিময় করবে, আমি বলতে পারি না। অর্থাৎ প্রথম বস্তু যদি 2 মিটার পার সেকেন্ডে যায় এবং দ্বিতীয় বস্তু যদি 5 মিটার পার সেকেন্ডে যায়, সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তু যাবে হচ্ছে 2 মিটার পার সেকেন্ডে এবং প্রথম বস্তু যাবে 5 মিটার পার সেকেন্ডে। এই জিনিসটাই হচ্ছে ভেবেন এই জিনিসটা। এখন ভাই এবার আমি যদি একটু সিমুলেশনের মাধ্যমে জিনিসটা দেখাই, যে প্রথমে আমরা আমাদের যে স্থিতিস্থাপক সংঘর্ষ সেটাও দেখবো, যে যেখানে আমার ভরবেগ সংরক্ষিত থাকে, তাহলে আমরা অস্থিতিস্থাপককেও দেখবো যে ভরবেগ সংরক্ষিত সেখানেও থাকবে, কিন্তু সেখানে আমাদের কি হবে ভাইয়া, সেখানে হচ্ছে আমাদের গতিশক্তি সংরক্ষিত থাকবে না। তাহলে এখানে আমরা যদি একটা কেস চিন্তা করি, ধরো যে এইটা হচ্ছে আমার যে প্রথম বস্তু, এটা হচ্ছে দ্বিতীয় বস্তু। প্রথম বস্তুর ভর হচ্ছে এখানে কত দেওয়া ভাইয়া, এই যে প্রথম বস্তুর ভর হচ্ছে আমার 0.5 দেওয়া, এবং দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 1.5 কেজি দেওয়া।
আমি দেখতে পাচ্ছি প্রথম বস্তু এদিকে যাচ্ছে এবং দ্বিতীয় বস্তু এদিকে যাচ্ছে। ধরো প্রথম বস্তুর ভরবেগ হবে এদিকে, দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ হবে এদিকে। আমি যদি জিনিসটা ভাই রান করি, দেখা যাক, আমি একটু স্লোলি প্রথমে নর্মালি রান করি। আচ্ছা, আমি ভাই এখানে ভ্যালুটা দিয়ে দিই। ভ্যালুটা দিয়ে আমি ভাই আবার একটু দেখি, অর্থাৎ প্রথম বস্তুর আদি ভরবেগ কত 0.5 এদিকে, এবং দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ কত 0.75 এদিকে। তাহলে আমি যদি রান করি, এবার থামাই, সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর দুজন দুই দিকে চলে যাচ্ছে। প্রথম বস্তুর ভরবেগ কত 0.60, দ্বিতীয় বস্তুর ভরবেগ 0.3। আমি যদি আবার একটু দেখি, প্রথমে কত 0.5 0.75, তাহলে ভাই আমি যদি একটু ক্যালকুলেট করি তাহলে আদি ভরবেগের সমষ্টি কত। আদি ভরবেগের সমষ্টি যদি ভাই আমি একটু ক্যালকুলেট করি, এদিকে হচ্ছে কত, এদিকে হচ্ছে প্রথম বস্তু 0.5 এবং এদিকে হচ্ছে 0.75 দ্বিতীয় বস্তু। তাহলে ভাই যেহেতু দুইটা বিপরীত দিকে, আমি যদি লব্ধি করি বিয়োগ করে আমার এদিকে থাকবে কত, এদিকে থাকবে 0.25 পরিমাণ। আচ্ছা, 0.25 পরিমাণ এদিকে থাকতেছে। এবার সংঘর্ষের পরেও কি অ্যাকচুয়ালি তাদের 0.25 থাকে কিনা আমরা একটু দেখি। সংঘর্ষের পর, এই যে সংঘর্ষের পর এবার কত ভাই, এবার হচ্ছে এদিকে 0.63 আর এদিকে হচ্ছে দ্বিতীয় বস্তুর কত, দ্বিতীয় বস্তুর এদিকে প্রথম বস্তুর এদিকে হচ্ছে 0.63 এবং দ্বিতীয় বস্তুর এদিকে হচ্ছে কত 0.38 কেজি মিটার পার সেকেন্ড। তবে আমি এটা থেকে এটা যদি বিয়োগ দিই, আমি এগেইন এদিক বরাবর 63 থেকে 63 যদি বাদ দিই, আমি 0.25 পাচ্ছি না। অর্থাৎ আমার কিন্তু প্রথমে যে ভরবেগ ছিল পরে আমার সেই ভরবেগই থাকতেছে। অর্থাৎ সংঘর্ষ যদি হয় আমার ভরবেগ অলওয়েজই সংরক্ষিত থাকবে, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এবার ভাইয়া যেহেতু এটা ইলাস্টিক কলিশন, আমি যে কাজটা করতে পারি, আমি তাদের ইয়াটা সমান করে দিই। আমি তাহলে ভাই বেগটাও দেখতে পারবো। আমি কি করি, আমি এক কাজ করি, আমি তাদের ভরটা সমান করে দিই। এবার তাদের ভরটা যেহেতু সমান, আমি জিনিসটাকে একটু এগেইন ইয়া করতে হবে। আচ্ছা, এবার যেহেতু ভাই তাদের আমি যদি ভ্যালুগুলো সহ দেখি, প্রথম বস্তুর বেগ কত, প্রথম বস্তুর বেগ হচ্ছে 1, দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছে হাফ। এখন তাদের ভরটা আমি সমান করে দিয়েছি, এটার ভরও হাফ, এটার ভরও কত রাখছি ভাই আমি 0.5 কেজি, এটার ভরও 0.5 কেজি। তো ভাই এটার আদি ভরবেগ হচ্ছে ভর আর বেগ গুণ করে কত 0.5, এটা 0.25। এবার আমি সংঘর্ষটা করি, সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পরে আমি এবার দেখতে পাচ্ছি প্রথম বস্তুর বেগ হয়ে গেছে কত, দ্বিতীয় বস্তুর আদি বেগ যেটা ছিল 0.5, আর দ্বিতীয় বস্তুর বেগ হয়ে গেছে কত, প্রথম বস্তুর আদি বেগ যেটা ছিল 1, কারণ তাদের ভরটা আমি একই রাখছি। আমি জিনিসটা আবার যদি দেখি, প্রথম বস্তু কত ভাই, প্রথম বস্তু হচ্ছে যে 1 এবং দ্বিতীয় বস্তু হচ্ছে কত 0.5। অর্থাৎ আমি যদি এখানে লিখি, আমার u1 হচ্ছে 1 এবং ভাই আমার হচ্ছে u2 কত, দ্বিতীয় বস্তুর বেগ সেটা হচ্ছে 0.5। এখন ভাই এরপরে সংঘর্ষের পরে কি হবে, v1 আর কত হবে আর v2 কত হবে, v1 আর v2 যদি দেখার জন্য আমি যদি এটাকে অন করি, এবার কত হয়ে গেছে আমি যদি দেখি, এবার আমি যদি দেখি আমার v1 কত হয়ে গেছে, v1 হয়ে গেছে 0.5 এবং v2 হয়ে গেছে আমার 1। অর্থাৎ বেগটা বিনিময় করছে, যেটা আমরা দেখছিলাম যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি হয় ভাই, আমার বেগটা বিনিময় হয়। আচ্ছা ভাই, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এবার ভাইয়া যে জিনিসটা একটু দেখবো, যদি ইনইলাস্টিক কলিশন হয় অর্থাৎ অস্থিতিস্থাপক হয় তখন কি হয়। আচ্ছা, তার আগে ভাইয়া একটু কাইনেটিক এনার্জিটাও দেখি, গতিশক্তি কি সংরক্ষিত থাকে কিনা ইলাস্টিকের ক্ষেত্রে। ইলাস্টিকের ক্ষেত্রে তো আমরা ভরবেগ সংরক্ষিত থাকে দেখছি। আমি দেখতে পাচ্ছি তাদের শুরুতে গতিশক্তি হচ্ছে উভয় বস্তুর কাইনেটিক এনার্জি 0.31 জুল। আমি যদি দেখি কত 0.31 জুল। আচ্ছা, এবার ভাই আমি রান করি, রান করার পরেও আমি কত পাচ্ছি 0.31 জুলই পাচ্ছি। তার মানে কি ভাই, গতিশক্তি সংরক্ষিত থাকছে ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে। আমাদের এই কলিশনটা ইলাস্টিক কতটুকু, 100% ইলাস্টিক। আচ্ছা, এবার ভাই আমরা ইনইলাস্টিক কলিশন দেখব। ইনইলাস্টিক কলিশন আমি এটাকে একদম 0% ইলাস্টিক করে দিচ্ছি, মানে এটা পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, অর্থাৎ সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো ভাই যদি সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়, এবার কাইনেটিক এনার্জি দেখি। প্রথমে কাইনেটিক এনার্জি কত 0.31 জুল। আচ্ছা, আমি সংঘর্ষটা অন করতেছি, স্লোলি দেখি সংঘর্ষটা হবে, এখন এই হবে সংঘর্ষটা হইলো, হওয়ার পরে এই যে কি হইলো আমরা যদি দেখি, এবার বস্তু দুটো মিলিত হয়ে গেছে এবং মিলিত হওয়ার কারণে ভরবেগের আমরা যদি দেখি, ভরবেগের আদি ভরবেগ শেষ ভরবেগের সমষ্টি একই থাকবে, কিন্তু কাইনেটিক এনার্জি 0.31 জুল থেকে কমে কত হয়ে গেছে 0.03 হয়ে গেছে। তো আমি যদি জিনিসটা আবার একটু দেখি, প্রথমে ছিল 0.31 জুল, আমি অন করলাম, আমার কাইনেটিক এনার্জিটা কমে 0.03 হয়ে গেছে। অর্থাৎ আমার কি ভরবেগ সংরক্ষিত থাকলেও এক্ষেত্রে আমার গতিশক্তি সংরক্ষিত থাকে না। অর্থাৎ এই যে কলিশন, এই কলিশনটা হচ্ছে আমার কি অস্থিতিস্থাপক। আচ্ছা, এখন ভাইয়া আমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে,
সম্পূর্ণ স্থিতিস্থাপক আর সম্পূর্ণ অস্থিতিস্থাপকের মাঝামাঝি যদি কিছু হয় তখন কি হবে? তখন যদি আমরা দেখি ধরা যাক আমরা এটাকে 50% ইলাস্টিক রাখি, তাহলে আমি যদি আবার অন করি, আমাদের গতিশক্তি এবার কি হয়? এবারও কি গতিশক্তি কি হয়েছে? গতিশক্তি কিন্তু সংরক্ষিত থাকে নাই, কিন্তু গতিশক্তি যতটুকু হারাইছে সেটার পরিমাণটা কমছে। আমরা জিনিসটা বুঝতে পারছি ভাইয়া? আমাদের যখন ইলাস্টিক কি হয়েছে, আমাদের ইনালিস্টিকের পরিমাণ আমরা কমাইছি বা ইলাস্টিকের পরিমাণ বাড়াইছি, তখন আমাদের গতিশক্তি যতটুকু হারাই গেছে তার পরিমাণ কমছে, বাট স্টিল গতিশক্তি সংরক্ষিত থাকে নাই। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমার ভরবেগ কিন্তু ভাই সংরক্ষিত হয়ে আছে। তাহলে ভাই আশা করি আমরা সংঘর্ষের ব্যাপারটা বুঝতে পারছি। ওকে ভাইয়া, এবার আমরা যখন আমরা বল সম্পর্কে দেখছি, বল সম্পর্কে আমাদের পড়া শেষ। আমরা নিউটনের গতির প্রথম সূত্র দেখছি, দ্বিতীয় সূত্র দেখছি, তৃতীয় সূত্র দেখছি, এবং আমরা এটাও জানি আমাদের মৌলিক বল কত প্রকার, 4 প্রকার। কি কি ছিল ভাইয়া? মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। তার মধ্যে একটা বল হচ্ছে মহাকর্ষ বল, আমরা জানি। এই বলটা সম্পর্কে আমরা আগে থেকেও ক্লাস 8এও কিছু ধারণা পেয়েছিলাম, আমাদের 9-10এও এই বলটা সম্পর্কে হালকা পাতলা ধারণা আছে। তো আমরা যদি মহাকর্ষ বলটা সম্পর্কে একটু আলোচনা করি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ভাইয়া মহাকর্ষ বলটা কি? এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে তাদের ভরের কারণে যে বলটা অ্যাকচুয়ালি সেটাই কি? সেটাই হচ্ছে মহাকর্ষ বল। অর্থাৎ আমি যদি ভাই ধরে নিই এটা হচ্ছে আমার একটা বস্তু, এটা হচ্ছে আমার মহাবিশ্বের যে কোনো একটা বস্তু, এটা হচ্ছে আরেকটা বস্তু, তাদের মধ্যবর্তী যে একটা আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলটাকে, এই আকর্ষণ বলটাকে আমরা কি বলতেছি? অর্থাৎ আমি যদি চিন্তা করি যে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে F1 বলে আকর্ষণ করতেছে, এবং দ্বিতীয় বস্তু তাহলে প্রথম বস্তুকে কত বলে আকর্ষণ করবে? F2 বলে। এখন ভাই নিউটনের থার্ড ল থেকে আবার আমরা জানি কি? একজন আরেকজনকে যে বলে আকর্ষণ করতেছে, অপরজনও ঠিক সে বলে কি করবে? আকর্ষণ করবে। কারণ কি? প্রত্যেকটার সামান্য বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে F1 কত হবে? F1 F2 হবে, শুধু দিকটা হবে বিপরীত। এখন ভাই এই যে আকর্ষণ করতেছে, আকর্ষণ বলটা কি? মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে আমরা কি বলতেছি? আমাদের মহাকর্ষ বল। আচ্ছা, এখন ভাই এটা গেল মহাকর্ষ বল। এখন ভাই এই যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু যদি পৃথিবী হয়, অর্থাৎ যদি আর্থ হয়, আর একটা বস্তু যদি যে কোনো বস্তু হয়, তখন তাদের মধ্যে যে আকর্ষণ বল, সেইটাকে আমরা আবার একটা স্পেশাল নাম দিচ্ছি, সেটাকে আমরা বলতেছি কি? অভিকর্ষ বল। তখন ওই মহাকর্ষ বলটাকে আমরা কি নামে রাখতেছি? অভিকর্ষ বল। তাহলে ভাই এই জিনিসটা আশা করি বুঝতে পারছি। এখন ভাই আমার কথা হচ্ছে এই যে মহাকর্ষ বল মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে, এটা অ্যাকচুয়ালি কি আমরা কি বুঝতে পারি কিনা, ফিল করতে পারি কিনা? আমরা অবশ্যই বুঝতে পারি। আমরা যদি ভাই চিন্তা করি, আমাদের যে সূর্যের চারপাশে যে সৌরজগতে তার যে গ্রহগুলো ঘুরতেছে, এগুলো কেন ঘুরতেছে? কারণ সূর্য যে নক্ষত্র, সে তার গ্রহগুলোর প্রতি তার একটা কি আছে? আকর্ষণ বল আছে, মহাকর্ষ বল, যেটাকে আমরা মহাকর্ষ বল বলতে পারি। এই মহাকর্ষ বলের কারণে কিন্তু যে গ্রহগুলো আছে, পৃথিবী, বুধ, মঙ্গল, যতগুলো গ্রহ আছে, এগুলো কিন্তু তাদের কক্ষপথ থেকে ছিটকে যেতে পারতেছে না। না হলে কিন্তু তারা তাদের স্ট্রেট লাইনের যে বেগ, তারা তাদের বেগ নিয়ে স্ট্রেট লাইন বরাবর চলে যেত, যেটা নিউটনের ফার্স্ট ল। কিন্তু যেহেতু একটা বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে, যেটা মহাকর্ষ বল, সূর্য কর্তৃক প্রযুক্ত হচ্ছে, তাই তারা তাদের কক্ষপথে প্রতিনিয়ত ঘুরতেছে। আচ্ছা, আবার ভাই আমরা যদি চিন্তা করি অভিকর্ষ বলের ক্ষেত্রে, পৃথিবী আর তার অভ্যন্তরে বা পৃথিবীর উপরে যত বস্তু আছে সবাইকে টেনে ধরে রাখছে অভিকর্ষ বলের দ্বারা। এবং আমরা ভাই কি হয়, এজন্যই দেখা যায় আমরা যদি গাছ থেকে একটা ফল পড়ে, সেটা কিন্তু উপরের দিকে যায় না, সেটা নিচের দিকেই যায়। কেন? কারণ ফলটাকে কি করছে? পৃথিবী নিচের দিকে আকর্ষণ করতেছে, তার নিজের দিকে। আমরা ভাইয়া কেন, আমরা যদি একটু লাফ দিই, একটু উপরে উঠি, আমরা কিন্তু আবার নিচের দিকে নেমে যাই। কেন ভাইয়া? কারণ পৃথিবী আমাদেরকে তার অভিকর্ষ বলের কারণে ধরে রাখছে। আচ্ছা ভাইয়া, এই জিনিসটা আমরা বুঝছি। কিন্তু ভাই এই যে মহাকর্ষ বল যদি আমরা বের করতে চাই, অথবা আমরা যদি অভিকর্ষ বলও বের করতে চাই, সেটা কিভাবে বের করবো? অর্থাৎ বলের মানটাকে আমরা বের করতে পারি? হ্যাঁ ভাই, বলের মান বের করার জন্য আমাদেরকে নিউটন তার মহাকর্ষ সূত্রটা দিছে। নিউটনের মহাকর্ষ সূত্রে নিউটন যেটা বলছে, ধরা যাক এটা যদি একটা বস্তু হয়, ধরা বস্তু, এটা হচ্ছে বা আমি এইভাবে চিন্তা করতে পারি যে নিউটন তার মহাকর্ষ সূত্র দিছে অ্যাকচুয়ালি আমাদেরকে দুটো বিন্দু ভরের জন্য। অর্থাৎ এটা হচ্ছে একটা বিন্দু ভর, এটা হচ্ছে একটা m1 ভরের একটা বিন্দু ভর, এবং এটা হচ্ছে ভাই আমার কি m2 ভরের একটা বিন্দু ভর। আচ্ছা, তাহলে নিউটন বলছে এরকম যদি m1 m2 ভরের দুটো বিন্দু ভর থাকে, তাদের মধ্যবর্তী যে মহাকর্ষ বল, বা সেটা অভিকর্ষ হতে পারে যদি একটা পৃথিবী হয়, এই মহাকর্ষ বা অভিকর্ষ বলের মানটা হচ্ছে বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ তাদের মধ্যে যে এফটা হবে, সেই এফটা হবে কি তাদের ভরের গুণফলের সমানুপাতিক, এবং তাদের দূরত্বের বর্গের, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি ধরে নিচ্ছি তাদের মধ্যবর্তী দূরত্ব কত? আমি তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটু, এটা হচ্ছে কত? এটা হচ্ছে একটু বাঁকা হয়ে গেছে।
এটা হলো আমার m1, এটা হচ্ছে আমার m2 এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি আমি d ধরে নিই, তাহলে নিউটন বলছে মহাকর্ষ বলটা হচ্ছে কি আমার ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই হলো দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আমি d স্কয়ারটাকে নিচে রাখলাম। দেন ভাইয়া এরপর আমার যে জিনিসটা এখান থেকে আমি সমানুপাতিক সম্পর্কটা যদি তুলতে চাই, তবে এখানে আমার একটা কনস্ট্যান্ট আনা লাগবে। এবং এই ক্ষেত্রে আমরা নিউটনের সেকেন্ড ল এর ক্ষেত্রে দেখছিলাম কি ভাই কনস্ট্যান্টটা কত ছিল। নিউটনের সেকেন্ড ল এর ক্ষেত্রে F যখন m এ ছিল, সেখানে আমার কনস্ট্যান্ট হিসেবে আমি 1 ইউজ করছিলাম, কারণ তখন সর্বপ্রথম আমার বলকে সংজ্ঞায়িত করা হয়েছে। কিন্তু ভাই এই বলটা যখন সংজ্ঞায়িত করা হচ্ছে, তখন কিন্তু আর সেই কনস্ট্যান্টের মান 1 হবে না। সেটা হচ্ছে আমাদের দেওয়া হয় কত, g। F g m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এখন ভাই g এর মানটা কত? এই g এর মানটা হচ্ছে ভাই ক্যালকুলেট করে দেখা গেছে কত, 6.673 ইনটু 10 ইনভার্স 11। এবং ভাই এটার এককটা কত হবে? এটার এককটা হবে যে নিউটন। আমরা যদি দেখি, এটা হবে নিউটন মিটার স্কয়ার। নিউটন মিটার, এটা হচ্ছে এদিকে গেলে কত হবে, মিটার স্কয়ার। এবং ভাই কেজি ইনভার্স 2। আচ্ছা, ভাই এটা হচ্ছে আমার জি এর একক। এই জিনিসটা ভাই আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, দেন ভাই এরপর যদি আমি আসি, এরপর হচ্ছে আমার অভিকর্ষ। অভিকর্ষ জিনিসটা কি? অভিকর্ষ জিনিসটা হচ্ছে আমি অলরেডি আলোচনা করছি, এটা হচ্ছে মহাকর্ষ বলই। কিন্তু যদি আমার মহাকর্ষ বলের মধ্যে যে কোনো একটা বস্তু যদি আমার পৃথিবী হয়, ধরা যাক এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার পৃথিবী বা আর্থ। এটা যদি আমার পৃথিবী হয়, তাহলে ভাই সেটা আমি মুছে দিচ্ছি। এটা যদি আমার পৃথিবী হয়, ধরা যাক পৃথিবীর উপর কোন একটা বস্তু রাখা আছে। পৃথিবীর উপর এই যে স্মল m ভরের একটা বস্তু রাখা আছে, এবং পৃথিবীর ভর কত? পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল M। তাহলে পৃথিবী ভাইয়া তার পৃথিবীর যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই যে বস্তুটা আছে m ভরের বস্তু, তার কেন্দ্র পর্যন্তই কি অ্যাকচুয়ালি কাজ করবে মহাকর্ষ বলটা বা অভিকর্ষ বলটা কাজ করবে। ভাই এই অভিকর্ষ বলের মান কত হবে তাহলে? এই অভিকর্ষ বলের মান হবে, অর্থাৎ পৃথিবী এই বস্তুটাকে যে বলে আকর্ষণ করবে, সেটা মান হবে F = আমরা জানি g। এবং পৃথিবীর ভরকে যদি আমরা কত ধরি, ক্যাপিটাল M ধরি, তাহলে g ক্যাপিটাল M। এবং বস্তুর ভরকে যদি আমি স্মল m ধরি, তাহলে স্মল m ডিভাইডেড বাই আমি যদি দেখি এখানে ভাই যেহেতু বস্তুটা পৃথিবীর উপরেই আছে, পৃথিবীর পৃষ্ঠের উপরে, তাহলে পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা যদি ক্যাপিটাল R হয়, তাহলে আমার বস্তু আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্বটা কতটুকু, সেটা হচ্ছে আমার ভাই তার ব্যাসার্ধের সমান। তাহলে আমি এখানে লিখতে পারি দূরত্বটা হচ্ছে r, এবং r এর বর্গ নিতে হবে, r স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমার কি অভিকর্ষ সূত্র আমি বলতে পারি, যেখানে হচ্ছে আমার কি পৃথিবীর উপরে কোনো বস্তু যদি থাকে, নিচে হচ্ছে আমার দূরত্বের জায়গায় পৃথিবীর ব্যাসার্ধ বসবে, এবং ভরের জায়গায় ক্যাপিটাল M যেটা হচ্ছে আমার পৃথিবীর ভর সেটা বসবে। এখন ভাইয়া যদি কোনো বস্তুর উপর এই অভিকর্ষ বল প্রযুক্ত হয়, পৃথিবীর উপরস্থ কোনো বস্তুর উপর, তাহলে আমরা নিউটনের সেকেন্ড ল থেকে জানি এই যে একটা বল যদি থাকে, সেই বলের কারণে একটা ত্বরণ কাজ করে। এবং আমরাও জানি এই অভিকর্ষ বলের কারণে একটা অভিকর্ষ ত্বরণ কাজ করে। এই অভিকর্ষ ত্বরণটা কি? কোনো বস্তুকে উপর থেকে যদি আমরা মুক্তভাবে ফেলে দিই, তাহলে তার বেগ প্রতি সেকেন্ডে যতটুকু হারে বাড়তে থাকে, সেটাই কি অভিকর্ষ ত্বরণ হবে। এই অভিকর্ষ ত্বরণের মানটাকে বের করা যাবে। আমরা জানি F যদি থাকে, কোনো একটা বল যদি প্রযুক্ত হয়, সেটার কারণে কি হবে, সেটার কারণে একটা ত্বরণ থাকবে। অর্থাৎ এই বলটা যেহেতু আমার m ভরের, এই স্মল m ভরের এই বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে, তাহলে আমি লিখতে পারি F = স্মল m * a। এটা হচ্ছে যে এই বলের কারণে এই বস্তুর উপর প্রযুক্ত ত্বরণ। তবে m = আমি লিখতে পারি, আবার এদিকে আমার gmm/r² আছে। তাহলে ভাই আমি এখানে দেখতে পাচ্ছি আমার উভয় পাশে স্মল m আছে। স্মল mটা যদি আমি উভয় পাশ থেকে কেটে দিই, তাহলে আমি a = কি পাচ্ছি, আমার যে ত্বরণ হবে সেটা হবে ক্যাপিটাল G * ক্যাপিটাল M ডিভাইডেড বাই r²। এখন ভাই এই যে এটা যেটা হচ্ছে আমার মহাকর্ষ বলের কারণে পাচ্ছি, সেটাকে আমরা আবার কি নামে ডাকি, g নামে ডাকি। এবং এই জিটাকে আমরা কি বলি, অভিকর্ষজ ত্বরণ। এই জিটাই হচ্ছে ভাই আমার অভিকর্ষ ত্বরণ। এখন ভাই এই জি এর মানটা কত? এই জি এর মানটা কি ফিক্সড? আমরা যদি দেখি জি এর ইকুয়েশনটা, জি এর ইকুয়েশনে কি আছে, ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম এবং ক্যাপিটাল আর। এখানে ক্যাপিটাল জিটা কি ভাই, এটা একটা কনস্ট্যান্ট, যেটা হচ্ছে কি ভাই কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। এমটা কি, এমটা হচ্ছে ভাই পৃথিবীর ভর, আর থেকে পৃথিবীর ব্যাসার্ধ। আমি ভাই এই ভ্যালুগুলো সবগুলো যদি এখানে ইনপুট করি, তাহলে আমি জি এর যে ভ্যালু পাবো, সেটা পাবো অলমোস্ট 9.8। এবং এটার এককটা কত হবে, যেহেতু ভাই এটা একটা ত্বরণ, এককটা হবে মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে ভাই অভিকর্ষ ত্বরণ কি, অভিকর্ষ ত্বরণকে আমরা জি দ্বারা চিহ্নিত করি, এবং এটার ভ্যালুটা কত, এটার ভ্যালুটা হচ্ছে ফিক্সড। এটা হচ্ছে কত, 9.8 ms ইনভার্স 2। এখন ভাই আমি এক কাজ করি, আমি জিনিসটাকে একটু ছোট করে ফেলি। আচ্ছা, এরপরে ভাইয়া এরপরে আমি যদি এবার আরেকটা কেস চিন্তা করি, যে এবার ধরা যাক পৃথিবীর উপর, এটা হচ্ছে আমার পৃথিবীর উপর একটা বস্তু রাখা আছে, কিন্তু বস্তুটা হচ্ছে একটু উপরে রাখা আছে। কোথায়?
এইচ উচ্চতায় রাখা আছে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে সে কতটুকু হাইটে আছে, এইচ হাইটে আছে। আর ভাইয়া এইটুক তো আমার কত, এইটুক তো হচ্ছে যে আমার ব্যাসার্ধ আর, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এই ক্ষেত্রে ভাইয়া তাহলে অভিকর্ষ ত্বরণ কি g = 9.80 পাবো? না ভাইয়া, এই ক্ষেত্রে g এর মানটা একটু চেঞ্জ হবে। আমরা যদি g এর ইকুয়েশনে বসে g এর মানটা বের করতে চাই, g = আমরা জানি কি ক্যাপিটাল G ইনটু ক্যাপিটাল N ইনটু পৃথিবীর কেন্দ্র থেকে, আমরা এখানে দেখছিলাম আর, আরটা কি ছিল, পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। এখানে কিন্তু ভাইয়া পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব শুধু পৃথিবীর ব্যাসার্ধ বসালে হবে না, কারণ বস্তুটা পৃথিবীর পৃষ্ঠ থেকে আরো h হাইট দূরে আছে। তাহলে ভাইয়া পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বটা ছিল r + h না, r + h²। অর্থাৎ এটা হচ্ছে আমার কোন কেস ভাই, আমি যদি একটু এখানে লিখে দিই, সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে h উচ্চতা উপরে থাকলে, তখন কোন বস্তুর উপর প্রযুক্ত যে অভিকর্ষ ত্বরণ হবে সেটা কত, সেটা আমরা বের করতে যাচ্ছি এই সূত্র দিয়ে। তাহলে ভাই এখানে আমরা বুঝতে পারতেছি, আমরা এভাবে যদি আমাদেরকে ধরা যায় কোন বস্তু পাহাড়ের উপর আছে, উঁচু পাহাড়ের উপর, যদি উঁচু পাহাড়ের দৈর্ঘ্যটা দেওয়া থাকে, তাহলে আমরা এখানে সেই দৈর্ঘ্যটা বসে এবং পৃথিবীর ব্যাসার্ধ বসে আমরা সেক্ষেত্রে জি এর মান বের করে ফেলতে পারবো। সেক্ষেত্রে ভাই জিটাকে আমি জি প্রাইম বলতে পারি, কারণ এটা হচ্ছে যে একটা এইচ উচ্চতায় থাকলে আমার অভিকর্ষ ত্বরণের সূত্র। এবং ভাই আমি বুঝতেই পারতেছি যেহেতু আর স্কয়ারের জায়গায় r + h² চলে আসছে, তাহলে আমার হরের মানটা যেহেতু বড় হয়ে গেছে, আমার জি প্রাইমের মানটা একটু ছোট হয়ে যাবে, জি এর থেকে ছোট হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি আমার জি প্রাইম যেটা, সেটা অ্যাকচুয়ালি কি হবে, যে 9.8 যে জি ছিল সেটা হচ্ছে একটু ছোট হয়ে যাবে। এবার ভাই আমি আরেকটা কেস যদি একটু চিন্তা করি, সেটা হচ্ছে ধরা যাক এটা হচ্ছে আমার পৃথিবী এবং এটা হচ্ছে কি পৃথিবীর কেন্দ্র। এখন ভাই আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কত? কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ সেটা যদি জি হয়, বা আমি সেটাকে চিন্তা করতে পারি কত, সেটাকে আমি জি প্রাইম ধরতেছি, সেই জি প্রাইমটা কত হবে। হ্যাঁ, আমরা যদি এবার একটু চিন্তা করি, কেন্দ্রে যদি কোনো একটা বস্তুকে আমি নিয়ে রাখি, অর্থাৎ ধরো যে আমার কোনো একটা বস্তু আছে এরকম, এই বস্তুটাকে আমি কি করব, এই বস্তুটাকে এটা হচ্ছে আমার বস্তু। এই বস্তুটাকে ধরা যাক আমি কি করলাম, এই বস্তুটাকে যদি আমি পৃথিবীর কেন্দ্রে নিয়ে রাখি, তখন ভাই আমার জি এর মানটা কত আসবে? তখন ভাই আমার জি এর মানের জায়গায় যেটা আসবে, জি এম ডিভাইডেড বাই কত হবে, জি এম ডিভাইডেড বাই, আমার মনে হচ্ছে যে এখানে আমার যদি মধ্যবর্তী দূরত্ব, তাদের কত, মধ্যবর্তী দূরত্ব 0, এবং এখানে যদি ভাই আমি 0 বসাই, অ্যাকচুয়ালি আমার অভিকর্ষ ত্বরণ আসার কথা ইনফিনিটি, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা সেটা হয় না। অ্যাকচুয়ালি কেন বিষয়টা সেটা হয় না, এটা হচ্ছে আমরা যদি চিন্তা করি, অর্থাৎ কেন্দ্রে আমাদের অভিকর্ষ ত্বরণ আমরা কত পাবো, কেন্দ্রে আমাদের অভিকর্ষ ত্বরণ পাবো আমরা 0। কারণ হচ্ছে কি ভাই, কারণ হচ্ছে যে আমাদের এদিক থেকে আমরা যদি এটাকে চিন্তা করি, এভাবে চিন্তা করি, আমরা এই জিনিসটা বোঝার জন্য এটাকে পৃথিবীকে আমরা দুইটা অংশে ভাগ করে ফেলতে পারি, মাঝামাঝি দুইটা অংশে ভাগ করে ফেলতে পারি। মাঝামাঝি দুইটা অংশে ভাগ করলে আমরা বুঝবো যে এই বস্তুর উপর পৃথিবীর উপরের যে অংশ আছে, উপরের অংশগুলো যে বল প্রযুক্ত করবে সেটা হচ্ছে কত, সে আকর্ষণ বলটা হচ্ছে, সে আকর্ষণ বলগুলো হচ্ছে এরকম উপরের অংশ, এবং নিচের দিকের যে পৃথিবীর অংশ সেটা হচ্ছে এই বস্তুর উপর যে আকর্ষণ বল প্রয়োগ করবে সেটা হচ্ছে একটা এরকম। অর্থাৎ প্রত্যেকটা বলের জন্যই তার বিপরীত দিকে একটা সেম মানের বল কি করবে, তাকে ক্যান্সেল আউট করে দেবে। অর্থাৎ এই বস্তুর উপর আলটিমেটলি নেট কোনো কি থাকবে না, নেট কোনো বলই থাকবে না, নেট কোনো অভিকর্ষ বলই থাকবে না। আর অভিকর্ষ বল যদি F = 0 হয়, তাহলে আমার অভিকর্ষ ত্বরণ G = 0 হবে। এজন্য ভাই আমার কেন্দ্রীয় অভিকর্ষ ত্বরণ G' = 0। এখন ভাই আমার আরেকটা প্রশ্ন আছে, আমরা একটা জিনিস তো বুঝতে পারছি, একটা জিনিস তো আমরা বুঝতে পারছি যে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব, তখন আমার জি এর মানটা আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে, 9.8 এর চেয়ে কমতে থাকবে, হয়তো বা 9.7978 9.7 এরকম হারে কমতে থাকবে আস্তে আস্তে। এখন ভাইয়া আমি যদি অ্যাকচুয়ালি কি করি, পৃথিবীর পৃষ্ঠের ভিতরে যেতে থাকি, অর্থাৎ ধরো যাক এটা হচ্ছে আমার পৃথিবী পৃষ্ঠ, এবং এইটুক দূরত্ব হচ্ছে কত, এইটুক দূরত্ব হচ্ছে আমার ব্যাসার্ধ। আমি যদি ধরা যাক পৃথিবী পৃষ্ঠ থেকে নিচে নামতে থাকি, নিচে ধরা যাক এইরকম কোন একটা পজিশনে আছে, অথবা এরকম কোন একটা পজিশনে, বা এরকম কোন একটা পজিশনে, তখন ভাই কি মনে হচ্ছে, আমরা যদি জি এর সূত্রটা দেখি, সেটা হচ্ছে gm/r²। এখানে ভাই আর এর মানটা তখন আস্তে আস্তে কমতে থাকবে, কমতে থাকলে আমার মনে হচ্ছে ভাই জি এর মানটা বাড়ার কথা। অর্থাৎ আমি যদি পৃথিবী ঘুরে, আমি যদি কেন্দ্রের কাছাকাছি যেতে থাকি, আমার মনে হচ্ছে জি এর মানটা বাড়ার কথা। কিন্তু অ্যাকচুয়ালি এই ক্ষেত্রেও কি হয়, যত নিচের দিকে যাব, নিচের দিকে গেলে
নিচের দিকে গেলে আমার জি হয় কি, নিচের দিকে গেলে জি কমে যায়, যেরকম উপরের দিকে উঠলেও জি কমে, নিচের দিকে নামলেও জি কমে। এখন ভাই তোমাদের কাছে আমার এই প্রশ্নটা থাকবে, এই যে কেন অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি এখানে আর এর মানটা যদি কি হয়, আর মানটা যদি কমে তাহলে জি বাড়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি জি বাড়ার বদলে কেন নিচের দিকে নামলে কমে যাচ্ছে, এই প্রশ্নটা তোমাদের কাছে থাকলো। এই ব্যাপারে তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন তোমরা বিস্তারিত জানতে পারবা, বাট এখন তোমরা একটু চিন্তা করতে পারো, আমি আনসারটা দিয়ে দিচ্ছি না। আনসারটা হচ্ছে তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে জানাতে পারো, আমি ট্রাই করব, আমি চাই যে তোমরা হচ্ছে যে কেউ না কেউ এটার সঠিক আনসারটা দিয়ে দিবা, এবং যদি তোমরা কেউ আনসার দাও আমি সেখানে অবশ্যই রেসপন্স করবো যে তোমার আনসারটা সঠিক হয়েছে কিনা। তো আশা করি আমরা বুঝতে পারছি। তবে এর মাধ্যমেই আমাদের শেষ হচ্ছে আমাদের যে থিওরি পার্টটা, আমাদের বল চ্যাপ্টারের যে থিওরি পার্টটা, আমরা সব ধরনের থিওরি এবং কনসেপ্টই দেখছি। পরবর্তী আমাদের যে ক্লাসটা আসবে বলের থার্ড ক্লাস, সেখানে হচ্ছে যে আমরা বলের যত ধরনের ম্যাথ আছে বা সিকিউ সলভিং আছে আমরা সেগুলো দেখবো। আর ভাই এখানে তোমাদের জন্য আমরা স্লাইডে অ্যাড করে দিছি হচ্ছে তোমাদের জন্য কিছু জ্ঞানমূলক প্রশ্ন, যে জ্ঞানমূলক প্রশ্নগুলো সর্বাধিকবার বোর্ডে আসছে, সেরকম কিছু খুব ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্ন আমরা এখানে অ্যাড করে দিছি। তো তোমরা আমাদের স্লাইডটা যখন পড়বা, স্লাইডটা রিভাইজ দিলে তোমাদের অ্যাকচুয়ালি যাতে ফুল প্রিপারেশনটাই কমপ্লিট হয়ে যায়, সেজন্য স্লাইডের মধ্যেই কিছু জ্ঞানমূলক কোশ্চেন দিয়ে দিছি। ভাই যে এখানে আমার কিছু জ্ঞানমূলক কোশ্চেন আছে, দেন ভাই এখানে আমি কিছু অনুধাবনমূলক কোশ্চেন দিছি। এখানে ভাই আমি অনুধাবনমূলক কোশ্চেনের পাশাপাশি এখানে কিন্তু আমার শর্ট কোশ্চেনও কভার হয়ে যাবে। অর্থাৎ আমরা কিন্তু জানি ভাই আমাদের এসএসসি 26 ব্যাচ থেকে শুরু করে পরবর্তী ব্যাচগুলো কিন্তু আমাদের শর্ট কোশ্চেন নামের একটা পার্ট আছে, সেটার জন্য কিন্তু আমাদের এই যে আমরা এখানে স্যাম্পল কিছু কোশ্চেন রাখছি, এই কোশ্চেনগুলো যদি আমরা পড়ি, এখানে আমাদের আছে এবং এইখানেও আছে এবং এখানেও আছে, আমরা যদি এই সবগুলো কোশ্চেন পড়ি, এই যে ভাই আমাদের এখানে টোটাল প্রায় 12টার মতো কোশ্চেন আছে, আমরা যদি এই কোশ্চেনগুলো পড়ি আমাদের কিন্তু শর্ট কোশ্চেন এবং অনুধাবন প্লাস শর্ট কোশ্চেন, এই সবগুলোর জন্যই প্রিপারেশনটা কিন্তু একদম পাকাপোক্ত হয়ে যাবে। তাহলে ভাই আমাদের আজকের বলের যে সেকেন্ড ক্লাসটা ছিল সেটা এখানে শেষ। আমাদের বলের যে থার্ড ক্লাস আসবে সেখানে আমরা ম্যাথ সলভিং করব। আশা করি আমরা আমাদের ক্লাসটা বুঝতে পারছি। সো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।